স্যার, বাহিরে একটা ছেলে এসেছে, হাত মুখে রক্ত মাখা, দেখে মনে হচ্ছে কাউকে খুন করেছে। কি বলছো জাইরাফ? কোনো আসামি নয় তো? ঠিক আছে, আসতে বলো, কিন্তু তোমরা আগে ওকে চেক আউট করে নিও, সাথে কোনো অস্ত্র আছে কিনা তাও দেখবে। জি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। এই বলে বাহিরে থাকা সেই ছেলেটাকে ভেতরে নিয়ে আসা হলো। কে আপনি? আপনার নাম কি? আর আপনার হাতে মুখে এভাবে রক্ত মাখা কেন? কি করেছেন আপনি? কিছুক্ষণ চুপ থাকার পর ছেলেটা বলে উঠল, আমি জুনায়েদ, আমাকে গ্রেফতার করুন, আমি আমার ওয়াইফকে খুন করেছি। কি বলছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? খুন করেছেন তা আবার এসে নিজের মুখে প্রকাশ করছেন? আপনার কি কোনো ভয় নেই? না, আমার কোনো ভয় নেই, আপনারা আমাকে গ্রেফতার করুন। এরই মধ্যে ইন্সপেক্টর জাইরাফ বলে ওঠে, স্যার, ওকে দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্র পরিবারের ছেলে। জুনায়েদ কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, আমি আমার বাড়ির অ্যাড্রেস দিচ্ছি, বিশ্বাস না হলে সেখানে গিয়ে দেখুন, আমি আমার বউকে নিজের হাতে খুন করে এসেছি। স্যার কিছুটা ক্ষেপে উঠে বলল, ঠিক আছে, একে জেলখানায় পাঠাও, আর এর অ্যাড্রেস নিয়ে তোমরা গিয়ে দেখো সত্যি খুন করেছে কিনা। ইন্সপেক্টর জাইরাফও জুনায়েতের বাড়ির অ্যাড্রেস নিয়ে তার বাড়িতে পৌঁছালো। খুব সুন্দর, ঘরগুলো কি সুন্দর গুছানো, দেখে মনে হচ্ছে কোনো মেয়ে খুব সুন্দরভাবে মনের মতো গুছিয়ে রেখেছে। এক একটা জিনিস এক এক জায়গায় খুব সুন্দরভাবে মানানসই। সামনের রুমে যেতেই দেখে একটা মেয়ে পড়ে আছে, আর একটু সামনে গিয়ে উকি দিয়ে দেখে গলা কাটা, গলা থেকে রক্ত বের হয়ে ঢল দিয়েছে। এই দৃশ্য দেখে ইন্সপেক্টর জাইনাফ দুপা পিছিয়ে গেল আর বলে উঠল, কি বলেছে? ও নিজেই নিজের বউকে খুন করেছে। কেন খুন করেছে সেটা আমাদেরকে জানতে হবে। এরপর তারা আবারও থানায় এলো, কে সবকিছু খুলে বলল যে ঘটনাটা আসলেই সত্যি। এরপর স্যার এবং জাইরাফ জুনায়েতের কাছে গেল এবং বলতে লাগলো, কি জন্য তুমি তোমার বউকে খুন করেছো আর নিজে থেকে কেন ধরা দিয়েছো, সবকিছু আমাদেরকে খুলে বলো। জুনায়েদ বলতে শুরু করলো, আমি কখনোই আমার বউকে মারতে চাইনি, আমি ওকে অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আমাদের 2 বছর একটা মেয়ে আছে, মানে ছিল। জুনায়েদকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর জাইরাফ বলে, ছিল মানে? তোমার মেয়েকে তো কোথাও দেখিনি আমরা। কোথা থেকে দেখবেন ওকে? আমার মেয়েটা যে মৃত, 2 দিন আগে ওর মা ওকে গলা টিপে হত্যা করেছে। হত্যা বললে ভুল হবে, আমি নিজের অজান্তেই নিজের মেয়ের মাংস খেয়েছি। ইন্সপেক্টর জাইরাফ বলে, কি বলছো এসব? কেউ কে নিজের মেয়ের মাংস খেতে পারে? জুনায়েদ আবার বলতে থাকে, হ্যাঁ, আমি আমার নিজের মেয়ের মাংস খেয়েছি। ওর মা ওকে মেরে ওর মাংসগুলো এক এক টুকরা করে রান্না করেছে, আর সেই মাংস আমাকেই খাইয়েছে। বাবা হয়েও বুঝতে পারিনি নিজের মেয়ের মাংস খাচ্ছি। জুনায়েদ কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করে, আমার ওয়াইফ, যাকে কিনা আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে এইভাবে প্রতারণা করবে আমি কখনোই ভাবতে পারিনি। ওর নাম কাশফিয়া। আমি যখন প্রথমবার কলেজে গিয়েছিলাম তখন আমি ওকে দেখেছিলাম, আর প্রথম দেখাতে ওকে আমার এতটাই ভালো লেগে গিয়েছিল যে আমি আর কোনো মেয়ের দিকেই তাকাইনি, সারাদিন শুধু ওকে নিয়েই ভাবতাম। একদিন সাহস করে আমি ওকে প্রপোজ করি। ও অবশ্য কিছুদিন ভাবার সময় নেয়, পরিশেষে আমাকে জানালো যে ও রাজি। এরপর আমাদের রিলেশনশিপ শুরু হয়। আস্তে আস্তে আমাদের রিলেশনশিপের 2 বছর পার হয়ে যায়। এরপর আমরা সিদ্ধান্ত নেই এইবার আমরা বিয়ে করব। কথা অনুযায়ী আমরা বিয়ের জন্য বাবা মাকে রাজি করালাম। ওর অবশ্য মা নেই, ছোটবেলায় মারা গেছে, আছে শুধু একমাত্র বাবা। আর আমার পরিবারে আমার ছোট্ট 3টি বোন আর আমি, আর আমার বাবা মা আছে। সবার মতেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর আমরা অনেক বেশি সুখী ছিলাম, আমাদের মতো সুখী যেন আর কেউ নেই। বিয়ের 6 মাস পর জানতে পারি কাশফিয়া প্রেগনেন্ট। আমি যেন খুশিতে আত্মহারা। আস্তে আস্তে ওর যত্ন নেওয়া শুরু করলাম। অবশ্য আমার ফ্যামিলির সবাই ওর অনেক কেয়ার করত, কিন্তু কেন যেন ও আমাকে বারবার বলতো এই বাড়িতে ওর নাকি ভালো লাগে না। আগে যেমনটা লাগতো এখন তেমনটা লাগে না, সারাদিন যেন ঘরবন্দি লাগে, দম বন্ধ হয়ে আসে। আমি ওকে বোঝাতাম প্রেগনেন্সির সময় এইরকম হওয়াটা স্বাভাবিক। এরপর আস্তে আস্তে ও আমাকে বলতে শুরু করলো ও নাকি প্রায় প্রায় ঘরে কালো একটা ছায়া দেখতে পেত। ছায়াটা একটা বড় মানুষের মতো। যখন আমি ওর কাছে না থাকতাম তখনই সে ছায়াটা আসতো। একদিন রাতের বেলা ও আর আমি ঘুমিয়ে আছি, হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখলাম কাশফিয়া আমার সাথে নেই। ওয়াশরুম চেক করলাম, বারান্দায় দেখলাম, কিন্তু ও কোথাও নেই। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমি ছাদে চলে গেলাম। গিয়ে দেখি ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে কাশফিয়া।
আর ওর তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। ও তখনও আমাকে দেখেনি, পেছন ঘুরেই দাঁড়িয়ে ছিল। আমি ওকে আস্তে আস্তে ডাক দিলাম এবং বোঝাতে শুরু করলাম, আস্তে করে নিচে নেমে আসো, তোমার সাথে আমাদের বাচ্চা আছে, ওর কিছু হয়ে গেলে। কিন্তু কাশফিয়া যেন ওর ভেতরেই ছিল না, মনে হচ্ছিল ওর ভেতরে অন্য কেউ রাজ করছে। অনেক কষ্টে দোয়া দুরুদ পড়তে পড়তে আমি ওকে নিচে নামালাম। নিচে নেমে তো ও অবাক, ও এখানে কি করে এলো। কাশফিয়াকে নিচে নামানোর পর ও কিছুটা অবাক হয়ে গেল। ও কেঁদে কেঁদে আমাকে বোঝাতে লাগলো ও তো ঘুমিয়েছিল, তাহলে এখানে কি করে এলো। আমি ওকে সান্ত্বনা দিয়ে সেই দিন কোন রকম ঘুম পাড়িয়ে দিলাম। এইরকম কিছুদিন চলতে থাকে। আমরা সবাই ওকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। কাশফিয়া আমাকে বারবার বলছিল ও এখানে থাকতে চায় না, আমাকে অনেক করে রিকোয়েস্ট করছিল যে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত যেন আমি ওকে বাবার বাড়িতে দিয়ে আসি। কিন্তু আমার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না, কেননা ও আমার কাছে থেকেই এমন পাগলামো করছে, আর ও আমার থেকে দূরে চলে গেলে ওর খেয়াল কে রাখবে। এরই মধ্যে আমার 3 বোন এবং মা বলে উঠলো, ঠিকই তো আছে, ওর যখন এখানে এত অসুবিধা হচ্ছে ওর বাবার বাড়িতেই থাকুক, বাচ্চা হওয়ার পর ওকে আবার নিয়ে আসিস কেমন। কিন্তু কেন যেন আমার মন একদমই সায় দিচ্ছিল না। আর হঠাৎ করে মা এবং বোনেরা কি বলছে, কেননা আমার বোনরা এবং মা আমার থেকে বেশি ওকে যত্ন করত। সবার কথায় রাজি হয়ে আমি ওকে বাবার বাড়িতে দিয়ে আসলাম। কিন্তু আমি 2 মিনিট পর পরই ফোন দিয়ে ওর অবস্থা জানার চেষ্টা করতাম। এইদিকে আমার বাসার অবস্থা একদমই অন্যরকম। হঠাৎ করে যেন সবকিছুই চেঞ্জ হয়ে গেল। আমাকে কাছে পেলেই আমার বোনেরা এবং মা আমার বউয়ের নামে উল্টাপাল্টা বদনাম করতে লাগলো। আমার মা বলল, তুই তো অফিসে চলে যাস, তোর বউ কি করে তুই জানিস। তখনই আমার বোনেরা বলে উঠলো, আমার মনে হয় ভাবি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করেছে, দেখছিসই তো এখন নিজের ইচ্ছা চলে গেল, আমাদের কারো কথাই শুনলো না। এইসব কথা শুনে আমার মনেও কিছুটা খটকা লাগতে শুরু করলো। আসলেই তো ও আমাকে ভালোবাসে, ও আমাকে ছেড়ে যাওয়ার কথা না, তাহলে এই পরিস্থিতিতে ও কেন যেতে চাইলো। আস্তে আস্তে আমার মনে সন্দেহ ঢুকে গেল। আমি ওকে 2 মিনিট পর পর না 1 সেকেন্ড পর পর ফোন করতাম। 1-2 ঘন্টা পর পরই ওর বাড়িতে চলে যেতাম, এইটা দেখার জন্য যে ওর বাড়িতে কেউ আসছে কিনা অথবা ও কোথাও যাচ্ছে কিনা। এমনকি ওর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো সবকিছুর পাসওয়ার্ড আমার কাছে রেখে দিলাম। কিন্তু আমি সন্দেহের মতো কোনো কিছুই ওর মধ্যে দেখলাম না, বরং ও আমাদের এখানে যতটা আতঙ্কিত ছিল সেখানে একটু ভালো আছে। একদিন অফিস শেষে বাড়ি এসে দেখলাম মায়ের হাতে অনেকগুলো মেয়ের ছবি। আমি মাকে বললাম, এইগুলা কার ছবি। তখন মা আমাকে যেটা বললো সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা আমার জন্য মেয়ে দেখছে। আমি মাকে বললাম, মা তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি জানো না আমি বিবাহিত, আর আমার বউ তো অন্তঃসত্ত্বা, তাহলে এগুলোর মানে কি। তখন আমার মা আমাকে বলল, তোর বউ অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, আর তুই সেই বউকে নিয়ে সংসার করতে চাচ্ছিস। এই বউকে আমি কোনোদিনও মেনে নিব না, তোর জন্য আমি মেয়ে দেখছি। এরই মধ্যে আমার বোন তার ফোন নিয়ে আমার কাছে এলো। এখানে ছিল আমার বউয়ের ফেক স্ক্রিনশট, কিন্তু তখন আমি বুঝতেও পারিনি সেগুলো ফেক। আমার মগজ এমন ভাবে ধোলাই করা হচ্ছিল যেন যা বলছিল তাই সত্যি মনে হচ্ছিল। দেখলাম প্রোফাইলে কাশফিয়ার পিকচার দেওয়া, আর এত বাজে বাজে টেক্সট করা ছিল যেগুলো দেখে আমার মাথা একেবারে গরম হয়ে গেল। আমার তখন ইচ্ছে করছিল কাশফিয়াকে আমার হাতের কাছে পেলে এখনই ওকে খুন করতাম। এর মধ্যে আমার আরেকটা বোন বলে উঠলো, জানিস ভাইয়া আমারও বিশ্বাস হয়নি। একদিন আমি কলেজ থেকে আসার সময় দেখলাম ভাবি একটা ছেলের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এটা দেখে আমি ভাবিকে বললাম, ভাবি তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে কিন্তু আমি ভাইয়াকে সবকিছুই বলে দিই। কিন্তু ভাবি আমার কোনো কথাই পাত্তা দিল না, বরং বলল, তোমার যা ইচ্ছে হয় বলো, তোমার ভাইয়াকে আমি ভয় পাই না, আর এমনিতেও আমি ওকে তালাক দেওয়ার অপেক্ষায় আছি। বোনের মুখে এই কথা শুনে আমার রাগ যেন কমছিলই না। আমি তখনই বাসা থেকে বের হয়ে গেলাম কাশফিয়ার বাড়ির উদ্দেশ্যে। কাশফিয়ার বাড়ির কাছে এসে কলিং বেল চাপ দিতেই কাশফিয়া এসে গেট খুলে বলল, ও তুমি চলে এসেছো। জানো আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমাদের খুব সুন্দর একটা মেয়ে হয়েছে, আর সে তোমাকে বাবা বাবা বলে ডাকছে। কাশফিয়ার কোনো কথাই আমি কর্ণপাত করছিলাম না, বরঞ্চ আমি কাশফিয়ার চুলের মুঠি ধরে কয়েকটা ঠাস ঠাস করে লাথি মারলাম, চর ঘুষিও মারলাম কয়েকটা। মার খেয়ে ও নিচে পড়ে গেল, ওর মুখ ফেটে রক্ত বের হচ্ছে। সেই দিকে আমি খেয়াল করলাম না। আমি কষিয়ে একটা লাথি মারলাম ওর পেটের মধ্যে। লাথি মেরেই ওকে বললাম, নষ্টা কাল নাগিনী, তোকে আমি এত ভালোবাসি আর তুই আমার ভালোবাসার এই মূল্য দিলি। তোর ভালোবাসা কি এমন কমতি রেখেছিলাম যে অন্য পরপুরুষের কাছে তোর যেতে হলো। এই বলে আরেকটা লাথি মেরে আমি সেখান থেকে চলে এলাম। আর ওইদিকে কাশফিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, তার প্রচুর ব্লাড বের হচ্ছে।
বাড়ি এসে মাকে বললাম, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও, মাথাটা পুরো ধরেছে। মা আমাকে বলল, কিরে কোথায় গিয়েছিলি? ওই কালনাগিনীর বাড়িতে যাসনি তো আবার? ও আবার তোর কান পড়া দিয়েছে তাই না? আমি কিছুটা রাগান্বিত হয়ে মাকে বললাম, ওর কান পড়া দেওয়ার মতো এখন আর কোনো শক্তি নেই, ওর কথা আমার সামনে বলবে না। তুমি মেয়ে দেখো আমার জন্য, আমি বিয়ে করব। এই কথা শুনে মায়ের মুখে যেন একগাল হাসি ফুটে উঠল, সেই সাথে আমার 3 বোনের মুখেও হাসি, যেন আজকে ওদের ঈদ। ওইদিকে কাশফিয়ার অবস্থা খুবই করুণ। বাড়িতে তখন কেউ ছিল না, একাই মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ বাদেই ওর বাবা বাড়িতে আসে এবং মেয়েকে এই অবস্থায় দেখে তার যেন আত্মা বেরিয়ে যাবে। জলদি করে কাশফিয়াকে হসপিটালে ভর্তি করা হলো। কাশফিয়াকে আইসিইউতে ভর্তি করা হলো। যেহেতু পেটে আঘাত লেগেছে সেহেতু বাচ্চাটা বাঁচানো অসম্ভব। কাশফিয়ার বাবা বারবার জুনায়েদকে ফোন দিতে থাকে। এক পর্যায়ে জুনায়েদ বিরক্ত হয়ে ফোনটা অফ করে দেয়। কিছুক্ষণ বাদে ডাক্তার বেরিয়ে এসে বলে, সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার মেয়ের অবস্থাও খুব খারাপ, বাঁচবে কিনা সন্দেহ। কাশফিয়ার বাবা আর কোনো উপায় না পেয়ে জুনায়েদের বাসায় এলো। এসে দেখে জুনায়েদ ঘুমিয়ে আছে। যেই না জুনায়েদকে ডাকতে যাবে অমনি জুনায়েদের মা বলল, আরে আপনি এখানে কেন এসেছেন? কাশফিয়ার বাবা বলল, শুনেন আপা, কাশফিয়ার অবস্থা খুব খারাপ, ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর খুব কষ্টের কথা এই যে বাচ্চাটাকে বাঁচানো যায়নি, কিন্তু কাশফিয়ার অবস্থাও খুব খারাপ। আমি বাড়িতে ছিলাম না, কে যেন কাশফিয়ার উপর হামলা করেছে। আমার মনে হচ্ছে কোনো ছিনতাইকারী হবে। জুনায়েদ কোথায়? ওকে একটু ডেকে দিন, ও এই কথা শুনলে পাগলই হয়ে যাবে। ওই ঘর থেকে জুনায়েদ এই কথাগুলো শুনে বাহিরে বের হয়ে বলে, ও আচ্ছা, আপনি এসেছেন, তাহলে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। জুনায়েদের মুখে এই কথা শুনে কাশফিয়ার বাবা অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা কাশফিয়ার বাবা জানে কাশফিয়াকে জুনায়েদ কতটা ভালোবাসে। তাহলে হঠাৎ এইরকম আচরণ কেন করছে? কাশফিয়ার বাবা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে যাচ্ছে না দেখে জুনায়েদ এক পর্যায়ে এসে কাশফিয়ার বাবাকে গায়ে ধাক্কা দিয়ে বের করতে চায়। এত অপমান সহ্য করতে না পেরে কাশফিয়ার বাবা চলে আসে কাঁদতে কাঁদতে। একটা জানোয়ারের কাছে আমি আমার মেয়েকে তুলে দিয়েছিলাম। ওইদিকে কাশফিয়ার অবস্থা খারাপ, মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু জুনায়েদের কোনো খবর নেই। এরই মাঝে জুনায়েদের এক বন্ধু জুনায়েদকে ফোন করে এবং বলে, কিরে কোথায় আছিস তুই? তুই জানিস না তোর বউয়ের কি অবস্থা? তুই এখনো বাড়িতে বসে আছিস কি জন্য? তোর বউ তো মৃত্যুর সাথে লড়াই করছে। তখন জুনায়েদ বলে, ওর এই অবস্থা আমিই করেছি, আর ও মরে যাক, আমার তাতে কিছু যায় আসে না, ওর জন্য আমি অনেক করেছি, ও একটা নষ্টা মেয়ে। জুনায়েদের বন্ধু বলে, কি বলছিস এই সব? তুই জানিস কাশফিয়া তোকে কত লাভ করে? তোকে ফোনে ব্যস্ত পেলে ও আমাকে ফোন করে তোর কথা জিজ্ঞেস করে, তোর খোঁজ খবর নেয়। তখন জুনায়েদ সবকিছু খুলে বলে যা যা ওর বোন ওকে বলেছিল। জুনায়েদের বন্ধু জুনায়েদকে কয়েকটা ধমক দিয়ে বলে, কি বলছিস এইসব বিশ্বাস করবি না, কেননা ভাবি ফুলের মতো পবিত্র, আর আমি এই এলাকা ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেক দিন তো এই এলাকার চায়ের দোকানে বসে আছি। ওই আমি কখনো তো ভাবিকে দেখলাম না অন্য কারোর সাথে ফুচকা খেতে। শোন, তোকে যে যা বলেছে মিথ্যে কথা বলেছে, হয়তো তোদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছে। জুনায়েদ আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। অমনি হাসপাতালের দিকে দৌড় দেয় আর মনে মনে নিজেকে দোষী ভাবতে থাকে, কেন সে মানুষের কথায় কান দিয়ে নিজের বউকে এইভাবে মারলো, আর ওর ভুলের জন্য ওর বাচ্চাটাও পৃথিবী ছেড়ে চলে গেছে। হাসপাতালের কাছে আসতেই দেখে কাশফিয়ার বাবা দাঁড়িয়ে আছে, সাথে ওদের কিছু আত্মীয় স্বজনও ছিল। কাশফিয়ার বাবা জুনায়েদকে দেখে রাগ হয়ে বলে, কেন এসেছো তুমি এখানে? তুমি চলে যাও, তোমাকে দেখলে আমার মেয়ে অনেক বেশি কষ্ট পাবে। তোমার মতো জানোয়ারের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি, বাবা হয়ে আমি লজ্জিত। আজকে তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। জুনায়েদ কোনো কথা না বলে কাশফিয়ার বাবার পা ধরে কান্না করতে থাকে আর কাশফিয়ার বাবাকে বলে, আমাকে মাফ করে দিন। এর মধ্যে ডাক্তার আইসিইউ রুম থেকে বের হয়ে বলে, রোগীর জ্ঞান ফিরেছে, কিন্তু রোগীর অবস্থা অত একটা ভালো না, আপনারা যদি দেখা করতে চান যে কোনো একজন দেখা করতে পারবেন। জুনায়েদ কাঁদতে কাঁদতে কাশফিয়ার বাবার পা ধরে বলে, বাবা একটা বার আমাকে কাশফিয়ার সাথে দেখা করতে দিন, শুধুমাত্র একটা বার দেখা করতে দিন। এত আকতে মিনতি করতে দেখে কাশফিয়ার বাবার মন গলে যায়। না যাওয়া সত্ত্বেও কাশফিয়ার বাবা তাকে যেতে দেয়। কাশফিয়ার মুখে মাস্ক লাগানো, অল্প অল্প করে তাকাচ্ছে। জুনায়েদকে দেখে কাশফিয়া মুখ ফিরিয়ে নিয়েছে এবং চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। আজকে জুনায়েদের জন্য কাশফিয়া তার নিজের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। এত স্বপ্ন ছিল এই বাচ্চাকে নিয়ে, এই সংসারকে নিয়ে, এত মধুর স্বপ্ন সব ভেঙে দিয়েছে জুনায়েদ। কাশফিয়া আর জুনায়েদের মুখ দেখতে চায় না। জুনায়েদ কোনো কথা না বলে কাশফিয়ার পা ধরে কাঁদতে থাকে।
জুনায়েদের চোখের পানিগুলো টপ টপ করে কাশফিয়ার পায়ে পড়তে থাকে। জুনায়েদ কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। জুনায়েদ আরো বলে, তুমি চিন্তা করো না, আজকের পর থেকে আমি তোমার সামনে আর কখনো আসবো না আমার এই মুখ নিয়ে। এই বলে জুনায়েদ তার প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করে, যেটা ছিল বিষ। জুনায়েদ বলে, আজকে আমি বিষ খেয়ে মারা যাব, কারণ আমি এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছি। আজকে আমার জন্য আমাদের বাচ্চা এই পৃথিবী থেকে চলে গেছে, আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। এই বলে যেই না বিষ খাবে অমনি কাশফিয়া বলে উঠে, তুমি যদি বিষ খাও তাহলে আমিও বিষ খাবো। কাশফিয়া বুঝতে পারে জুনায়েদ তার ভুল বুঝতে পেরেছে। এরপর কাশফিয়াকে বাড়িতে আনা হয়, কাশফিয়ার বাবার বাড়িতে। জুনায়েদ সারাদিন 24 ঘন্টা কাশফিয়ার সেবা করে যাচ্ছে। জুনায়েদের মা বারবার ফোন করছে, বোনেরাও কয়েকবার ফোন করেছে, কিন্তু জুনায়েদ কারো ফোন ধরেনি। কেননা সেই দিন যদি জুনায়েদ তাদের কথায় কর্ণপাত না করত তাহলে হয়তো আজকে তার বাচ্চাটা বেঁচে থাকতো। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, আস্তে আস্তে কাশফিয়া সুস্থ হয়ে গেছে, এমনকি আগের কোনো কথা সে মনে করতে চায় না। অন্যদিকে জুনায়েদ সারাদিন কাশফিয়ার সেবা যত্ন করে রাত করে বাড়ি ফেরে, যেটা দেখে জুনায়েদের মা এবং বোনেরা এসে জুনায়েদকে বলল, সারাদিন ওই ডানির কাছে না বসে থাকলেই তো পারিস, তোর কি আর কোনো কাজ নেই? আমাদের কথা একবারও ভাবিস না তুই? বোনেরা বড় হয়েছে, বোনদের বিয়ে শাদী দিতে হবে, কি একটা মেয়েকে নিয়েই পড়ে আছিস? আমাকে দেখ, আমার কত বয়স হয়েছে, আজ আছি তো কাল মারা যাব, একবারও আমার কথা ভাবলি না? 2 দিনের মেয়ের জন্য আমাকে, আমাদের সবাইকে ভুলে যাচ্ছিস? জুনায়েদ বলে, দেখো মা, তোমরা ওকে যতটা খারাপ ভাবো ও অতটা খারাপ নয়, আমি খোঁজ খবর নিয়েছি, ও এরকম না। তখন জুনায়েদের মা বলে, কি এসব কথা তোকে কে বলেছে? ও যে খারাপ না তুই এটা কিভাবে জানলি? তোর কাছে কি বা প্রমাণ আছে? তখন জুনায়েদ বলে, আরে আমার বন্ধু সজীব তো এই এলাকাতেই আড্ডা দেয়, ও তো সারাদিন এলাকাতেই বসে থাকে, কখনো তাসফিয়াকে কোনো ছেলের সাথে দেখেনি, তাই তোমরা শুধু শুধু অন্য মানুষের কথায় ওকে ভুল বুঝো না, ও কিছুটা সুস্থ হলেই এই বাড়িতে চলে আসবে। জুনায়েদের মেঝো বোন বলে, বন্ধুর কথায় এত বিশ্বাস করছিস? এমনও তো হতে পারে তোর বন্ধুর সাথেই তোর বউ। এই কথা শুনতেই জুনায়েদ স্তব্ধ হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, তাই তো আমার ফ্রেন্ড আমার বউকে নিয়ে এত ভালো কথা কেন বলবে? জুনায়েদের মা এবং বোনেরা আবারও জুনায়েদের মনে সন্দেহ ঢুকিয়ে দেন। জুনায়েদ আর কোনো কথা না বলে সোজা বাহিরে বের হয়ে যায় এবং তন্ন তন্ন করে তার বন্ধু সজীবকে খুঁজতে থাকে। দেখে এলাকাতেই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে অন্য ফ্রেন্ডদের সাথে। জুনায়েদ সজীবের কাছে গিয়ে কোনো কথা না বলে সজীবের কলার চেপে ধরে এবং নাক মুখ বাড়িয়ে 2-1 ঘুষি মেরে বলে, ওরে শালা, তুই তাহলে আমার বউয়ের আশিক তাই না? আমিও তো বলি, আমার বউয়ের ব্যাপারে তুই এত কিছু কিভাবে জানিস? আমার বউয়ের সাথে তাহলে তুই সম্পর্কে জড়িয়েছিস তাই না? এর মধ্যে অন্য বন্ধুরা জুনায়েদকে থামানোর চেষ্টা করে, এরকম চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ভিড় হয়ে যায়। অবশেষে থামাতে না পেরে এলাকারই এক বড় ভাই জুনায়েদের গালে কষে একটা থাপ্পড় মারে এবং বলে, তুই কি পাগল হয়ে গেছিস জুনায়েদ? সজীব তোর বউয়ের সাথে কেন সম্পর্কে জড়াবে? সকাল থেকে রাত পর্যন্ত ও তো আমাদের সাথেই থাকে, আর ও যদি তোর বউয়ের সাথে সম্পর্কে জড়ায় তাহলে তো সবার আগে আমরা জানবো। এবার জুনায়েদ একটু থামে, তুই আমার বউয়ের সম্পর্কে এত খবর কিভাবে জানিস? যদি তোর সাথে ওর সম্পর্ক না থাকে, ওকে বাঁচানোর জন্য আমার কাছে ভালো সেজেছিস আর ওকেও ভালো সাজিয়েছিস। সজীব বলে, বন্ধু তুই আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে, আমি তোকে বুঝিয়েছি একটা ভালো বন্ধু হিসেবে, কিন্তু আমি বুঝতে পারিনি তুই আমাকে নিয়ে সন্দেহ করবি, দেখিস এই সন্দেহ একদিন তোর জীবনটা শেষ করে দিবে। এই বলে সজীব চলে যায় সেখান থেকে। এরপর জুনায়েদ বাসায় চলে আসে, কারোর সাথে কোনো কথা না বলে ওর রুমে ঢুকে গেট লাগিয়ে দেয় আর মন খারাপ করে ভাবতে থাকে, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে, কে ভালো আর কে ভালো সাজার নাটক করছে। তার মা বোনেরা কি মিথ্যে কথা বলবে? কিন্তু সজীব, ও তো আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি ছোট থেকেই চিনি, ও কখনোই এইরকমটা করবে না। তাহলে কি আমি অনেক বেশি ভাবছি? পর্যায়ে সজীব রাগ করে তার হাতে থাকা বালিশটা নিচে ছুঁড়ে মারে, অমনি খচ করে একটা শব্দ হয়। সজীব গিয়ে বালিশটা হাতে নেয় এবং ভালো মতো দেখতে থাকে কিসের শব্দ হলো এটা। বালিশ হাতাতে হাতাতে সজীব কিছু একটা পায়, যেটা ছিল খুব ছোট আর শক্ত, কিন্তু সেই ছোট জিনিসটা সজীব বের করতে পারছে না। মনে হচ্ছে বালিশের ভেতর সেলাই করা। সজীব বোঝার চেষ্টা করছে এই লোহার জিনিসটা কোত্থেকে এলো। এতদিন যাবত এই বালিশে ঘুমাচ্ছে, কখনোই টের পায়নি জিনিসটা কি সেটা জানার আগ্রহে সজীব এক পর্যায়ে হাতে থাকা একটা কেচি দিয়ে বালিশটা কিছুটা কেটে ফেলে এবং তার থেকে বেরিয়ে আসে একটা তাবিজ। এটা কিসের তাবিজ আর এই বালিশে কি করছে? সজীব ভাবলো এই তাবিজটা নিয়ে তার মাকে দেখাবে এটা কিসের তাবিজ, কিন্তু আবার থামলো, না এটা কাউকে দেখাবো না। এই বলে সজীব তাবিজটা তার প্যান্টের পকেটে রেখে দিল। সন্ধ্যার দিকে সজীব একটা মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এবং প্যান্টের পকেট থেকে সেই তাবিজটা বের করে দেখিয়ে বলে, দেখুন তো এটা কিসের তাবিজ আমি আমার বালিশের ভেতরে পেয়েছি।
হুজুর কতক্ষণ তাবিজটা দেখে বলে, এটা তো কালো জাদু করা তাবিজ। আপনার ওপর কেউ কালো জাদু করেছে, যাতে করে আপনি আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যেই কালো জাদু করেছে আপনি তার নিয়ন্ত্রণে চলুন। তখন জুনায়েদ বলে, কে করেছে এই কালো জাদু? হুজুর বলে, এটা জানার জন্য আমাকে আপনার বাসায় যেতে হবে। এরপর জুনায়েদ হুজুরকে নিয়ে বাড়িতে যায়। হুজুরকে নিয়ে জুনায়েদ তার বাসায় এলো। জুনায়েদের মা হুজুরকে দেখেই বলল, আরে আপনি কে, আমাদের বাড়িতে কেন এসেছেন? তখন জুনায়েদ তার মায়ের সাথে কোনো কথা না বলে হুজুরকে নিয়ে ভেতরে যেতে লাগলো। ঠিক তখনই জুনায়েদের মা আবারও যেতে বাধা দেয় এবং বলে, জুনায়েদ তুই কি পাগল হয়ে গেছিস? যাকে তাকে এভাবে ঘরে ঢুকতে দিচ্ছিস কেন? জুনায়েদ বলে, সরে যাও, আমাকে যেতে দাও। এরপর জুনায়েদের মা আর কোনো কথা বলতে পারে না। জুনায়েদের মা ঘরে চলে যায় এবং তার 3 মেয়েকে নিয়ে পরামর্শ করতে থাকে। হুজুর ঘরে আসা মাত্রই বলে, সাবধান, এ বাড়িতে খবিশ জিন আছে। এই জিনকে আমন্ত্রণ করা হয়েছে। এখন এই জিন তার কাজ না করা পর্যন্ত যাবে না, আর তার কাজ অর্ধেক শেষ হয়ে গেছে প্রায়। বাকি কাজটুকু হবে একজনের মৃত্যু। জুনায়েদ বলে, আপনি বলুন কে করেছে এই কালো জাদু? আমি তাকে দেখতে চাই, আমি নিজের হাতে তাকে সাহায্য করব। হুজুর ভালো মতো সবগুলো ঘর ঘুরে বলে, আপনাদের বাড়ির পেছনে যেতে হবে, সেখানে আরেকটা তাবিজ আছে, সেটা মাটিতে পোতা হয়েছে, এক্ষুনি সেই তাবিজটাকে বের করতে হবে। কথা অনুযায়ী সেই হুজুরের সাথে জুনায়েদ বাড়ির পেছনে যায় এবং একটা ফুলের টপের দিকে হাতের ইশারা হুজুর বলে, হ্যাঁ এখানেই আছে তাবিজ, মাটি সরাও, এখান থেকে তাবিজ বের হবে। জুনায়েদ কথা অনুযায়ী মাটি খুঁড়তে থাকে। এরই মধ্যে জুনায়েদের মা এবং বোনেরা চলে এসেছে। জুনায়েদকে মাটি খুঁড়তে দেখে জুনায়েদের মা বলে, আরে আরে কি করছিস তুই এখানে? এই ফুলের টপটা আমি নতুন কিনেছি, আর এটা তোর বোনের কত পছন্দ তুই জানিস না? কিন্তু বাস্তবে তার বোনের ফুলের প্রতি কোনো আগ্রহ নেই। জুনায়েদ বুঝতে পারে তার মা মিথ্যে বলছে। জুনায়েদ আবারও মাটি খুঁড়তে থাকে। এর মধ্যে তার আরেকটা বোন বলে ওঠে, আরে ভাইয়া কি করছিস? আমি খুব শখ করে লাগিয়েছি, এটা খুলিস না। জুনায়েদ এবার একটু থামে। তখনই হুজুর বলে, আরে থামছো কেন, জলদি করো, তোমার হাতে সময় নেই। অমনি জুনায়েদের মা হুজুরকে একটা ধমক দিয়ে বলে, থামুন, আপনি একটা গাছ নষ্ট করছে, আবার আপনিও উস্কে দিচ্ছেন। বের হয়ে যান আমাদের বাড়ি থেকে, এক্ষুনি বের হয়ে যান, আর কখনো আমাদের বাড়িতে আসবেন না। জুনায়েদ বলে, না আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন। এরপর জুনায়েদ আবারও মাটি খুঁড়তে থাকে। ওইদিকে তো জুনায়েদের মা এবং বোনেরা ঘেমে একাকার অবস্থা, ভয়ে থরথর করে কাঁপছে। কি হবে এখন? মাটি খুঁড়তে খুঁড়তে সত্যি সত্যি একটা তাবিজ বেরিয়ে এলো। বালিশে যে তাবিজটা পাওয়া গিয়েছিল সেই তাবিজের মতো অবিকল একই রকম। তাবিজটা হুজুরের কাছে দিয়ে বলে, এখানে তাবিজ কোত্থেকে এলো, আর আপনি কি করে জানলেন? হুজুর বলল, আমি আমার জিনদের দ্বারা খোঁজ নিয়েছি, এখানেই তাবিজ ছিল। তুমি জানতে চেয়েছিলে না এই কালো জাদু কে করেছে? তাহলে শোনো, এই কালো জাদু করেছে তোমার মা এবং বোনেরা, যাতে করে তোমার সংসার তুমি নিজেই শেষ করে দাও। এসব কথা শুনে জুনায়েদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জুনায়েদ আর চোখে তার মা এবং বোনদের দিকে তাকায়। মা এবং বোনেরা মাথা নিচু করে আছে, কি বলবে লজ্জায় কিছুই বলতে পারছে না। জুনায়েদের আর বুঝতে বাকি রইল না কি হয়েছিল তাহলে। হুজুর আরো বলে, তোমার ভেতর একটা খবিশ জিন প্রবেশ করে এবং সেই তোমার ভেতরে থেকে এসব করেছে। এবার জুনায়েদ সবকিছুই বুঝতে পারে তার সাথে কি হয়েছিল এবং তার বাচ্চাটাও তার মায়ের কারণেই চলে গেছে এই পৃথিবী ছেড়ে। জুনায়েদ তখনই ঠিক করলো এই বাসা থেকে বেরিয়ে যাবে, আর কখনোই এই বাসায় আসবে না, এবং সেটা তার মাকেও জানিয়ে দিল। জুনায়েদের মা এবং বোনেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর জুনায়েদের মা বারবার বলছে, বাবা আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে, তুই যাস নে, তুই চলে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো? আমরা যা করেছি তোর জন্যই তো করেছি, তোর ভালোর জন্যই করেছি। জুনায়েদ কোনো কথা না বলে তার কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে কাশফিয়ার বাড়িতে। দরজা খুলে কাশফিয়া জুনায়েদকে দেখে অবাক। জুনায়েদ বলে, কাশফিয়া, যা হয়েছে তার জন্য তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনোই তোমার সাথে এরকমটা করব না। চলো আমরা আবার নতুন করে আমাদের সংসার করি আগের মতো। এই কথা শুনে কাশফিয়ার চোখের কোণায় পানি চলে আসে। কাশফিয়া আর থাকতে না পেরে জুনায়েদকে জড়িয়ে ধরে। কেটে যায় বেশ কয়েকদিন। জুনায়েদ আর তার মা বোনদের সাথে কোনো যোগাযোগ রাখেনি, কাশফিয়ার বাড়িতেই আছে। জুনায়েদ ঠিক করেছে কাশফিয়াকে নিয়ে আলাদা একটি বাসায় উঠবে। এই কথাটা জুনায়েদ কাশফিয়ার বাবাকেও বলেছে, কিন্তু কাশফিয়ার বাবা বলেছে, কি দরকার ভাড়া বাসায় থাকার, তোমরা আমার বাড়িতে থাকো না, তোমাদেরকে দেখলে আমার আরো ভালো লাগে, আর আমি চাই আমার মেয়েটা আমার চোখের সামনেই থাকুক, ও ছাড়া আমার আর কে আছে বলো? এরপরেও জুনায়েদ অনেক বুঝায়। এক পর্যায়ে কাশফিয়ার বাবা রাজি হয়ে যায়। এরপর জুনায়েদ এবং কাশফিয়া খুব সুন্দর একটা ফ্ল্যাটে ওঠে। ফ্ল্যাটটিতে আলো বাতাসে ভরপুর। সেই ফ্ল্যাটটা কাশফিয়া নিজের হাতে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এখন আর কাশফিয়া আর জুনায়েদের মাঝে কোনো ঝামেলা নেই।
তাদের মাঝে আছে শুধু ভালোবাসা। একদিন বিকেলবেলা কাশফিয়া রান্নাঘরে কাজ করছিল। হঠাৎই সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। জুনায়েদ অনেকক্ষণ যাবৎ কাশফিয়ার নাম ধরে ডাকছে, সাড়া না পেয়ে ও কিচেনে আসে। এসে দেখে কাশফিয়া অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। জুনায়েদ কি করবে ভেবে না পেয়ে কাশফিয়াকে জলদি করে হাসপাতালে নিয়ে যায়। ভেতর থেকে ডাক্তার এসে বলে, সুখবর, আপনি তো বাবা হতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার ওয়াইফের একটু খেয়াল রাখবেন। এর আগের বার মিসক্যারেজ হওয়ার কারণে এবার একটু বেশি গুরুত্ব দিতে হবে। কথা শেষে জুনায়েদ কাশফিয়াকে নিয়ে বাড়িতে চলে আসে। আজকে যেন জুনায়েদের খুশির বন্যা বয়ে যাচ্ছে। খবর পেয়ে কাশফিয়ার বাবাও চলে এসেছে। আবার নতুন করে নাতি নাতনির মুখ দেখবে। জুনায়েদ কাশফিয়ার অনেক খেয়াল রাখতে থাকে। কাশফিয়াকে একটা কাজও করতে দেয় না, বরং জুনায়েদ সব কাজ করে দেয়। কাশফিয়ার যাতে সমস্যা না হয় এই জন্য স্যারকে বলে জুনায়েদ তার অফিসের কাজগুলো ঘরে বসে করে, সেই সাথে ঘরের সব কাজও করে। এমনি দেখতে দেখতে 2 মাস কেটে যায়। একদিন দুপুরবেলা হঠাৎই কলিং বেল বেজে ওঠে। কাশফিয়া গিয়ে দরজা খুলে দেখে জুনায়েদের মা মানে তার শাশুড়ি এসেছে, সেই সাথে জুনায়েদের বোনেরাও। ওই রুম থেকে জুনায়েদ বলে, কে এসেছে? জুনায়েদ ওই রুম থেকে এসে দেখে তার মা এবং বোনেরা এসেছে, যেটা দেখে জুনায়েদের মাথা গরম হয়ে যায়। এখন আবার তারা কি করতে এসেছে এই বাসায়? এখনো কি তারা শান্তিতে থাকতে দিবে না? জুনায়েদ বলে, এখন আবার আপনারা কি করতে এসেছেন এই বাসায়? আপনাদের জন্য আমি এর আগের বার সন্তানকে হারিয়েছি, এইবার আর সন্তানকে হারাতে চাই না। আপনারা এখনই চলে যান, আর কখনোই আসবেন না। ঠিক অমনি জুনায়েদের মা এবং বোনেরা কাঁদতে শুরু করে এবং বলে, তোকে আমি এত কষ্ট করে বড় করেছি, আর আজকে এই সামান্য ব্যাপারের জন্য তুই আমাকে এত দূরে ঠেলে দিচ্ছিস। তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, সেই খবরটাই তোকে জানাতে এসেছি, কিন্তু এসে শুনলাম কাশফিয়া নাকি মা হতে যাচ্ছে। এত খুশি আমি কোথায় রাখবো? তাই তো আমি তোর জন্য একটু পায়েস বানিয়ে নিয়ে এসেছি। কত কষ্ট করে আমি আমার হাত দিয়ে রান্না করেছি, তুই যদি একটু খাস তাহলে আমি অনেক শান্তি পাবো। এই বলে জুনায়েদের মা তার ব্যাগ থেকে ছোট্ট একটি বাটি বের করে জুনায়েদের দিকে দেয়, যেখানে ছিল জুনায়েদের পছন্দের পায়েস। কিন্তু একবারও কাশফিয়াকে সাধছে না, শুধু জুনায়েদকেই সাধছে। বোনের বিয়ের খুশির খবর শুনে জুনায়েদ সবকিছুই ভুলে যায়। মায়ের হাত থেকে পায়েসের বাটিটা নিয়ে খেতে শুরু করে। 2 চামচ মুখে দিতে জুনায়েদের যেন মাথাটা ঘুরতে লাগলো, কেমন যেন লাগছে। মনে হলো তার পেটটা খুব ব্যথা করছে। জুনায়েদ আর খেতে পারলো না, সে খাবারটা রেখে দিল, আর ঘরে গিয়ে মাথায় বাম লাগাতে লাগলো। জুনায়েদের মা বলল, ঠিক আছে, তোরা ভালো থাক, এটাই দোয়া করি। তোদেরকে দেখেছি, এখনই আমার মনটা ভরে গেছে। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি, ভালো থাকিস তোরা। এই বলে জুনায়েদের মা এবং বোনেরা এক শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে জুনায়েদের মাথা ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেছে, কোনোভাবেই মাথা ব্যথা কমছে না। এরপর কাশফিয়া জুনায়েদের পাশে গিয়ে জুনায়েদের মাথা টিপে দেয়। মুহূর্তের মাঝে জুনায়েদ ঘুমিয়ে পড়ে, এক গভীর ঘুম। রাত 12টার দিকে কাশফিয়া ডাকছে। জুনায়েদ ঘুম থেকে উঠতেই পারছে না, মনে হচ্ছে ওর শরীরটা বিছানার সাথে লেগে গেছে। কাশফিয়া বারবার বলছে, তুমি খাবারটা খেয়ে ঘুমিয়ে থাকো, কালকে আমি বাবাকে বলবো আসতে, তারপর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু জুনায়েদ কোনো কথাই বলতে পারছে না, একভাবেই শুয়ে আছে। পর জুনায়েদ ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে জুনায়েদ একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটা বুড়ি বড় একটা পাতিলে কাশফিয়ার থেকে তার বাচ্চাকে নিয়ে, সে বাচ্চাটাকে নিয়ে গরম পানিতে ডুবিয়ে রান্না করছে। এই স্বপ্ন দেখে জুনায়েদ এক লাফ দিয়ে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে কাশফিয়া নেই। ওয়াশরুম, কিচেন, ওই ঘর সবকিছুই দেখা হয়ে গেল, কিন্তু কাশফিয়া কোথাও নেই। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে জুনায়েদ। এসেই দেখে কাশফিয়া কার সাথে যেন কথা বলছে ফোনে। আস্তে আস্তে জুনায়েদ কাশফিয়ার কাছে যায়। অমনি পেছনে জুনায়েদের ঘাড়ে কেউ হাত দেয়। জুনায়েদ পেছন ঘুরে তাকিয়ে দেখে কাশফিয়া দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে জুনায়েদ সামনে তাকায়, দেখে সামনে কেউ নেই। জুনায়েদ স্তব্ধ হয়ে যায়, এ কি হলো? একটু আগেই তো কাশফিয়া তার সামনে ছিল, তাহলে পেছনে কি করে গেল? কাশফিয়া জুনায়েদকে দেখে বলে, কি ব্যাপার, এত রাতে তুমি ছাদে কি করছো? হঠাৎই ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখলাম তুমি বিছানায় নেই, তাই তো আমি খুঁজতে খুঁজতে তোমাকে ছাদে চলে এসেছি, আর এসে দেখলাম তুমি এখানে কি করছো? জুনায়েদ কিছু বলে না, চুপ করে আছে। জুনায়েদ ভেবে পাচ্ছে না কি বলবে। কিছুক্ষণ চুপ থেকে জুনায়েদ বলে, কিছু না, আমি এমনি বাতাস খেতে এসেছিলাম, চলো ঘরে চলো। এরপর কাশফিয়াকে নিয়ে জুনায়েদ ঘরে চলে যায়। এরকম কিছু কিছু ঘটনা জুনায়েদের সাথে ঘটতে থাকে, যেটা জুনায়েদের বাস্তব মনে হয়, কিন্তু সেটা বাস্তবে কাল্পনিক হয়ে যায়। আরেকদিন জুনায়েদ বাইরে থেকে বাসায় এসে দেখে কাশফিয়া কোথাও নেই। সারা ঘর খুঁজে ওকে পাচ্ছে না। যে ঘর একটু আগে ওকে খুঁজে গিয়েছে সেই ঘরে ও ছিল না, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই ঘরে আবার এসে দেখে ও সেখানেই আছে। জুনায়েদ দেখে কাশফিয়া তার ওড়না দিয়েই ফ্যানে ফাঁস দিতে যাচ্ছে। জুনায়েদ কাশফিয়াকে
থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কাশফিয়া কোনো কথাই শুনছে না। এক পর্যায়ে কাশফিয়া ফ্যানের সাথে ঝুলে পড়বে, এমন সময় পেছন থেকে ঘাড়ে কেউ হাত দেয়। ঘুরে তাকিয়ে দেখে কাশফিয়া। এরকমটা কেন হচ্ছে জুনায়েদের সাথে জুনায়েদ বুঝতে পারছে না। এক পর্যায়ে জুনায়েদ পাগলের মতো করতে লাগলো। এইদিকে কাশফিয়াও বুঝতে পারছে না হঠাৎ করে জুনায়েদের কি হলো। ও তো ভালোই ছিল। কাশফিয়ার ডেলিভারির সময় চলে আসে। যেদিন কাশফিয়ার ব্যথা ওঠে ঠিক তখনই জুনায়েদ ওর পাশেই ছিল, কিন্তু কেন যেন জুনায়েদ ওর দিকে তাকাচ্ছেও না। মনে হচ্ছে জুনায়েদ কাশফিয়াকে দেখছেই না। কাশফিয়ার তখন নিজেকে নিজেই অদৃশ্য মনে হচ্ছিল। কাশফিয়া জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু জুনায়েদের কানে পৌঁছায় না। অথচ জুনায়েদ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কাশফিয়ার এত জোরে চিৎকার শুনে তার পাশের নেইবার চলে আসে। এসে দেখে কাশফিয়া চিৎকার করে কাঁদছে। তার নেইবারকে দেখে জুনায়েদ বলে, আরে আপা, কেমন আছেন আপনি? অনেকদিন পর আমাদের বাসায় এলেন। তার নেইবার অবাক হয়ে জুনায়েদের দিকে তাকিয়ে আছে। এই কেমন স্বামী যার বউ প্রসব ব্যথায় চিৎকার করছে, আর স্বামীর সেই দিকে কোনো খেয়ালই নেই। ভদ্রমহিলা এক ধমক দিয়ে জুনায়েদকে বলে, রাখেন, আপনার কেমন আছেন? আপনার বউ এইভাবে চিৎকার করে কাঁদছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন না? জুনায়েদ অবাক হয়ে যায়, এই মহিলা কি বলছে? কাশফিয়া তো ঘরে ঘুমাচ্ছে, তাহলে কোথায় চিৎকার করে কাঁদলো? আমি তো শুনতে পেলাম না। জুনায়েদ দৌড়ে ওই রুমে যায়, গিয়ে দেখে সেখানে কাশফিয়া নেই। আবার এই রুমে আসে, দেখে কাশফিয়া নিজে পড়ে ছটফট করতে করতে কাঁদছে। জুনায়েদ কাশফিয়াকে এই অবস্থায় দেখে তাকে কোলে তুলে নেয় আর কাঁদতে থাকে। বলতে থাকে, এই হয়েছে তোমার? তুমি এখানে কি করে এলে? তুমি একটু ওয়েট করো জান, তোমাকে আমি এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর কাশফিয়াকে ওটিতে নেওয়া হয়। কিছুক্ষণ বাদে ডাক্তার বেরিয়ে এসে বলে, সুখবর, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। মেয়েটা দেখতে ঠিক আপনারই মতো। এই কথা শুনে জুনায়েদ যেন খুশিতে আত্মহারা, কেননা জুনায়েদ সবসময় চাইতো তার একটা মেয়ে হোক। নার্স এসে জুনায়েদের কোলে তার বাচ্চাকে দিয়ে বলে, এই নিন আপনার মেয়েকে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রথমবারের মতো জুনায়েদ তার মেয়েকে কোলে নিয়ে খুশিতে কান্না করে দেয়। জুনায়েদ কাশফিয়ার কাছে যায় এবং বলে, কাশফিয়া দেখো, আমাদের মেয়ে ঠিক তোমার মতো হয়েছে। কাশফিয়া বলে, কি বলছো? ওকে তো তোমার মতো দেখাচ্ছে। এই নিয়ে হালকা একটু দুষ্টু মিষ্টি ঝগড়া হলেও আবার ঠিক হয়ে যায় সবকিছু। তারা দুজনেই বেশ খুশি। এরই মধ্যে জুনায়েদের মা এবং বোনেরা হাসপাতালে চলে আসে। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা একদমই খুশি না পারতে এসেছে। তারপরেও জুনায়েদের মা বেশ হাসি মুখেই কথা বলছে। জুনায়েদের মা তার ব্যাগ থেকে কালো একটি সুতো বের করে বাচ্চার হাতে বাঁধতে নেয়। ঠিক তখনই কাশফিয়া বলে উঠে, আরে মা, কি করছেন? ও এখনো খুব ছোট, আর ওর হাতে এসব কি বাঁধছেন? ও তো ব্যথা পাবে। তখন জুনায়েদের মা কাশফিয়াকে এক ধমক দিয়ে বলে, আমি কি করব না করব তোমার থেকে পরামর্শ নিয়ে করতে হবে। আর ভুলে যাবে না, ও আমার নাতি, আর আমি ওর কখনো খারাপ চাবো না। এক দরবেশ বাবা থেকে নিয়ে এসেছি। এই সুতো ওর হাতে থাকলে কোনো খারাপ শক্তি ওর কাছে আসতে পারবে না। কারো না চাইতো সে জোর করে বাচ্চাটির হাতে সে সুতো বেঁধে দেয়, আর এত জোরে সুতোটা বাঁধে যে একদম বসে যায়। মুহূর্তের মাঝে বাচ্চাটা কেঁদে উঠে, কিন্তু কিছু করার নেই, দাদি বলে কথা। কিছুক্ষণ পর জুনায়েদের মা তার ব্যাগ থেকে ছোট্ট একটি বাটি বের করে জুনায়েদের সামনে দিয়ে বলে, নে বাবা, তোর জন্য একটু পায়েস রান্না করেছি। তখন জুনায়েদ বলে, আচ্ছা ঠিক আছে, আমি পরে খেয়ে নিব। ঠিক তখনই জুনায়েদের মা তার বোনদেরকে চোখের ইশারায় কিছু একটা বলে। অমনি জুনায়েদের বোনরা বলে উঠে, আরে ভাইয়া, খাবি না কেন? এক্ষুনি খা, মা তোর জন্য কত কষ্ট করে রান্না করেছে। আর তুই যদি না খাস তাহলে তো মা কষ্ট পাবে, তাই না? ভাই, এক্ষুনি খেয়ে। এই বলে এক পর্যায়ে জোর করে জুনায়েদকে সেই পায়েস খাওয়ায়। কাশফিয়াও বুঝতে পারে না এত জোরাজুরি কেন করছে। শেষমেশ জুনায়েদ পায়েসটা খেতে বাধ্য হয়, যদিও তখন জুনায়েদের পায়েস খেতে কোনো ইচ্ছেই করছিল না। তারপরেও জোরাজুরির এক পর্যায়ে খেতে বাধ্য হয়। এরপর মা এবং বোনেরা চলে যায় সেই মুহূর্তে। কিছুক্ষণ বাদে জুনায়েদের মাথা ঘুরতে লাগে। জুনায়েদ দাঁড়ানো অবস্থায় থেকেই বসে পড়ে। তখন কাশফিয়া বলে, এই কি হয়েছে তোমার? মাথা ঘুরাচ্ছে? তুমি কেন খেলে পায়েসটা? সেই দিন ওই পায়েসটা খাওয়ার পর তোমার মাথাটা ঘুরেছিল। তুমি এখানে বসো, রেস্ট নাও। কয়েক সেকেন্ডের মাঝে জুনায়েদ ঘুমিয়ে পড়ে। জুনায়েদের যখন ঘুম ভাঙে তখন দেখে সে একটা অন্ধকার কামরায় বন্দী আছে, আশেপাশে কেউ নেই। জুনায়েদ চিৎকার করে কাশফিয়াকে ডাকছে, কিন্তু কাশফিয়া শুনতে পাচ্ছে না। এক পর্যায়ে জুনায়েদ হাঁটতে হাঁটতে একটা সরু জায়গা দেখে, সেখান দিয়ে জুনায়েদ যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেতে পারছে না। কিছুক্ষণ পর দেখে সেই সরু রাস্তা দিয়ে একটি ছোট্ট বাচ্চা হেঁটে হেঁটে জুনায়েদ লক্ষ্য করে সেই সরু রাস্তা দিয়ে ছোট্ট একটি বাচ্চা হেঁটে হেঁটে আসছে, আর বাচ্চাটার চেহারায় এক শয়তানি হাসি। জুনায়েদ আরো একটু ভালো করে দেখে এটা আর কেউ না, জুনায়েদের নিজের মেয়ে। কিন্তু এই বাচ্চাটার এই অবস্থা কেন? আর কাশফিয়া কোথায়? আস্তে আস্তে বাচ্চাটা জুনায়েদের একবারে সামনে চলে আসে এবং আস্তে আস্তে জুনায়েদের
হাতের কাছে আসে। হাতের কাছে এসে জুনায়েতের হাত কামড় দিয়ে ধরে এবং রক্ত বের হতে থাকে। আর জুনায়েতের হাতের রক্তগুলো সে বাচ্চাটা খুব মজা করে খাচ্ছিল। এই দৃশ্য দেখে জুনায়েদ হাত ছাড়ানোর অনেক চেষ্টা করে। এক পর্যায়ে সে বাচ্চাটাকে এত জোরে একটা ঘুষি মারে, অমনি জুনায়েদের হুঁশ আসে। দেখে কাশফিয়া মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। জুনায়েদ বুঝতে পারে না কাশফিয়া এখানে কি করছে। জুনায়েদ কাশফিয়াকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কাশফিয়ার কোনো হুঁশ নেই, বরঞ্চ ওর গাল ফেটে রক্ত বের হচ্ছে। বাহির থেকে কাশফিয়ার বাবা আসে। এসে দেখে তার মেয়ে ফ্লোরে পড়ে আছে এবং মুখটা রক্তাক্ত হয়ে আছে। কাশফিয়ার বাবা বুঝতে পারে না কি হয়েছে। কাশফিয়ার বাবা বলে, কি হয়েছে জুনায়েদ? কাশফিয়ার কি হয়েছে? ও এইভাবে পড়ে আছে কেন? আর ওর মুখ দিয়ে এভাবে রক্ত বের হচ্ছে কেন? জুনায়েদ কি বলবে বুঝতে পারছে না, কেননা জুনায়েদ তো নিজেই জানে না কাশফিয়ার কি হয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার কাশফিয়াকে দেখে জুনায়েদের দিকে বারবার তাকায় এবং বলে, মেয়েটা তো একটু আগে ভালোই ছিল, তাহলে ওর মুখের এই অবস্থা কি করে হলো? সত্যি করে বলুন, আপনি ওকে মারেননি তো? এই কথা শুনে জুনায়েদের মাথার রক্ত গরম হয়ে যায়। সে ডাক্তারকে বলে, কি বলছেন আবোল তাবোল কথা? আপনি ওর চিকিৎসা করুন। হঠাৎ করে ওর কি হয়েছে? আর আমি তো ঘুমিয়েছিলাম, যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ও ফ্লোরে পড়ে আছে আর ওর মুখের এই অবস্থা। আর আপনারা কি পুলিশ তদারকি করছেন? আপনারা ডাক্তারের কাজ করুন। এরপর কাশফিয়ার কাছে গিয়ে আবারও জুনায়েদ বলে, কাশফিয়া একটু তাকাও আমার দিকে। কি হলো তোমার আবার? এই সুখের দিনে কি হচ্ছে আমাদের সাথে? এরপর ডাক্তার কাশফিয়ার মুখে ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই কাশফিয়ার হুঁশ ফিরে। কাশফিয়া জুনায়েদকে দেখে এক চিৎকার দিয়ে বলে, ওকে এখান থেকে বের হয়ে যেতে বলো, ও আমাকে মেরেছে। তখন কাশফিয়ার বাবা জুনায়েদের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, আচ্ছা তাহলে তুমি এত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারলে? জুনায়েদ অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে তারা? আমি কেন আমার স্ত্রীকে মারতে যাব? এরপর জুনায়েদ সবকিছু বুঝিয়ে বলে যে সে একটা বাজে স্বপ্ন দেখেছে। আর এটাও বলে, কাশফিয়া এই বাচ্চাটা মোটেও শুভ নয়, ও একটা অশুভ বাচ্চা। ও এই দুনিয়াতে আসার পর থেকে আমার সাথে খারাপ কিছু হচ্ছে। আসেন আমরা সবাই মিলে ওকে মেরে ফেলি। এই কথা শুনে কাশফিয়ার মাথা গরম হয়ে যায়। কাশফিয়া বলে উঠে, কি বললি তুই? আমার বাচ্চাকে আমি মেরে ফেলবো? তুই এক কাজ কর, তুই আমাকে ডিভোর্স দিয়ে চলে যা। কেননা তুই আমার বাচ্চা হওয়ার পর থেকেই আমার সাথে এরকমটা করছিস। একে তো তুই আর তোর ফ্যামিলি। আমি আমার বাচ্চা নিয়ে ঠিক মতো চলতে পারবো, তোর সাহারা লাগবে না, বরঞ্চ তুই তোর মা আর বোনদের নিয়েই থাক। এই বলে কাশফিয়া এক চিৎকার দিয়ে কেঁদে ফেলে আর বলতে থাকে, বাবা তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি এগুলো সব আমার কর্মের ফল। আজকে যদি আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতাম তাহলে এমনটা হতো না। এরপর কাশফিয়া তার বাচ্চাকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। অন্যদিকে জুনায়েদ কি করবে ভেবে পাচ্ছে না। জুনায়েদ প্রায় পাগল হয়ে গেছে। এত সুন্দর একটা মুহূর্তে কি হয়ে গেল? আর জুনায়েদ তো তার মেয়েকে মারতে চায়নি, তাহলে কেন এই কথা ওর মুখ দিয়ে বের হয়েছে? জুনায়েদ তার মেয়েকে মারার কথা কল্পনাও করতে পারে না। আর কাশফিয়া এরকম রেগে গেল কেন? মুহূর্তের মাঝে সবকিছু শেষ হয়ে গেল কেন? এইসব প্রশ্ন জুনায়েদের মাথায় ঘুরপাক খেতে থাকে। এরই মধ্যে জুনায়েদের এক বোন জুনায়েদের পাশে এসে বসে বলে, ভাইয়া তুই একদম চিন্তা করবি না। আরে কাশফিয়ার তো শুরু থেকেই ইচ্ছে ছিল না তোর সাথে সংসার করার। আর এইসব মেয়েদেরকে আমি খুব ভালো মতোই জানি। এরা এক ছেলেকে বিয়ে করে, এরপর তার টাকা পয়সা সব খেয়ে আবার অন্য ছেলের কাছে চলে যায়। জানিস তোর জন্য আমরা খুব ভালো একটা মেয়ে দেখেছি। আর তুই একবার মেয়ের সাথে দেখা কর, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। মেয়েটা বেশ লক্ষ্মী আর গুণবতী। আর সব থেকে বড় কথা, ওরা অনেক বড় লোক। আমাদের কোনো কিছুর অভাব থাকবে না, যা চাইবো তাই দিবে। এসব কথা শুনে জুনায়েদ ঠাস করে তার বোনকে একটা চড় মেরে বসে এবং বলে, আমার সাথে আর কোনোদিনও কথা বলবি না। মাত্রই আমার মেয়ে হয়েছে আর আমার বউ আছে। এরপর জুনায়েদের বোন কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে ওই রুমে চলে যায়। জুনায়েদ অনেক কিছুই ভাবতে থাকে। এরপর একটা সিদ্ধান্তে আসে। সে ঠিক করেছে কাশফিয়ার কাছে যাবে এবং কাশফিয়াকে সবকিছু খুলে বলবে। কথা মতো জুনায়েদ রাতের বেলায় বের হয়ে যায় কাশফিয়ার বাড়িতে। কাশফিয়ার বাড়িতে গিয়ে কয়েকবার কলিং বেল চাপ দেয়। এরপর কাশফিয়া এসে দরজা খুলে দেখে জুনায়েদ দাঁড়িয়ে আছে। জুনায়েদকে দেখে কাশফিয়ার মাথা গরম হয়ে যায়। কাশফিয়া বলে, তুমি এখানে কেন এসেছো? আমাকে আর আমার মেয়েকে মারতে? জুনায়েদ কোনো কথা না বলে কাশফিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, জান ও আমাদের আদরের সন্তান। আমি ওকে মারার কথা কখনো কল্পনাও করতে পারি না, কিন্তু সেই দিন আমি কেন এই কথা বলেছি আমি তা নিজেও জানি না। বিশ্বাস করো, আমি যদি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি আর আমাদের মেয়ে। এরপর জুনায়েদ কাশফিয়াকে অনেক বোঝায়। এক পর্যায়ে কাশফিয়া বুঝতে পারে জুনায়েদ আসলে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। আর আগে জুনায়েদ কখনো এরকমটা ছিল না, তাহলে হঠাৎ করে জুনায়েদের ভেতর এরকম কেন হচ্ছে? যাই হোক, এক পর্যায়ে তারা তাদের ভুল বুঝতে পারে। এরপর তারা আবারও
আগের মতোই থাকতে শুরু করে। মানে কাশফিয়ার সেই গোছানো বাড়িতে। অন্যদিকে জুনায়েদের মা এবং বোনদের মাথা গরম হয়ে গেছে। এত কষ্ট করেও সে তার ছেলেকে কাশফিয়ার থেকে দূরে সরাতে পারছে না। কোনো না কোনো ভাবে কাশফিয়ার কাছে জুনায়েদ আবারও বারবার চলে যাচ্ছে। এইবার গল্পের মোড় ঘুরে একটু অন্যদিকে। জুনায়েদের মা এবং বোনদেরকে দেখা যায় একটা কবিরাজের বাড়িতে, যে কিনা অনেক টাকার বিনিময়ে মানুষের উপর কালো জাদু, মরণবাণ এবং বশীকরণ করে থাকে। জুনায়েদের মা সেই কবিরাজের কাছে গিয়ে বলে, আপনি আমাকে কেমন তাবিজ দিয়েছেন, কোনো কাজই তো হলো। এবার সেই কবিরাজ বলে, ঠিক আছে, এবার আমি সেই মেয়ের উপর মরণবাণ মারবো, সে সহ তার মেয়েও মরে যাবে। এই কথা শুনে জুনায়েদের মায়ের মুখে একগাল হাসি ফুটে উঠলো, কেননা জুনায়েদের মা তো এটাই চেয়েছিল। যাই হোক, দুপুর বেলার ঘটনা। কাশফিয়া তখন রান্না করছিল। হঠাৎই একটা সাদা ধোয়ার মতো কাশফিয়ার ভেতরে ঢুকে যায়। এরপর কাশফিয়া তার রান্না বাদ দিয়ে তার মেয়ের কাছে যায়। গিয়ে দেখে তার নিষ্পাপ মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমের মাঝেই একগাল হাসি। কাশফিয়া কোনো কথা না বলে পাশ থেকে বালিশটা নিয়ে ছোট্ট মেয়েটির মুখে চাপ দিয়ে ধরে রাখে। মেয়েটি কিছুক্ষণ হাত পা নাড়াচাড়া করলেও মুহূর্তের মাঝে নিস্তেজ হয়ে পড়ে। এমনি কেটে যায় অনেক সময়। রাত 8টায় জুনায়েদ অফিস থেকে বাড়ি আসে। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়ে জুনায়েদ, কেননা আজকে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কাশফিয়াকে কয়েকবার মেয়ের কথাও জিজ্ঞেস করেছিল। কাশফিয়া বলেছে পাশের বাড়ির ভাবির বাড়িতেই আছে মেয়ে, তাদের অবশ্য কোনো বাচ্চা কাচ্চা নেই। তাই তো কাশফিয়া এবং জুনায়েদের মেয়েকে অনেক আদর করে। জুনায়েদ দেখলো এক হাঁড়ি মাংস রান্না করা আছে। জুনায়েদ বলল, ফ্রিজে তো কোনো মাংস ছিল না, তাহলে তুমি এটা কিসের মাংস রান্না করেছো? তখন কাশফিয়া বলে, আজকে দুপুরবেলা বাবা এসেছিল আর অনেকগুলো গরুর মাংস দিয়ে গেছে, সেটাই আমি তোমার পছন্দ মতো রান্না করলাম। এই কথা শুনে তো জুনায়েদের জিভে যেন জল চলে এসেছে। জুনায়েদ আর দেরি না করে বলল, কি করছো? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় তো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এক টুকরো মাংস খাওয়ার পর জুনায়েদের মনে হলো এত মজার মাংস সে আগে কোনো দিনও খায়নি। গরুর মাংস এত মজা হয়? কাশফিয়া শুধু এক দৃষ্টিতে জুনায়েদের খাবারের দিকে তাকিয়ে আছে, কতই না মজা করে খাচ্ছে। জুনায়েদ প্রায় অর্ধেক হাঁড়ি মাংস খেয়ে ফেলে। এবার কাশফিয়া বাকি অর্ধেক খেতে বসে। খেতে খেতে প্রায় অনেক রাত হয়ে যায়। জুনায়েদ বারবার বলছে, কি গো, তাড়াতাড়ি খাও আর মেয়েকে নিয়ে এসো। এত রাত করে মানুষের বাড়িতে রাখা ঠিক না। আজকে সকাল থেকে আমি আমার মেয়েটাকে দেখি। কাশফিয়া কিছুই বলছে না, মুখে এক শয়তানি হাসি নিয়ে গপ গপ করে খাচ্ছে। প্রায় মিনিটের মধ্যেই পুরো হাঁড়ি খালি হয়ে গেল। জুনায়েদ এসে কাশফিয়াকে ধাক্কা মেরে বলে, কি তোমার কথা কি কানে যাচ্ছে না? তুমি খাওয়া বাদ দাও, তুমি আমার মেয়েকে এনে দাও। এবার কাশফিয়া একটু রাগান্বিত চোখে জুনায়েদের দিকে তাকায়। কাশফিয়ার চোখ দিয়ে যেন রক্ত বের হয়ে যাবে এমন রাগে, যেটা দেখে জুনায়েদ বেশ ভয় পেয়ে যায়। কাশফিয়া এক শয়তানি হাসি দিয়ে বলে, তোর মেয়ে কোথায় আছে জানিস? তোর আর আমার পেটে। আমরা দুজন মিলে তো আমাদের মেয়েকেই খেয়েছি এতক্ষণ। মাংসটা খুব মজা ছিল, তাই না? এতটুকুই মাংস হয়েছে। মেয়েটা যদি আর একটু বড় থাকতো তাহলে ওর শরীরে আরো মাংস থাকতো, কিন্তু এইটুকু শরীরে যতটুকু মাংস হয়েছে তাতে তো আমার পেট ভরছে না। তাই এবার আমি তোকে খাবো। এসব কথা শুনে জুনায়েদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এতক্ষণ যাবৎ সে তাহলে তার নিজের মেয়ের মাংস খেয়েছে, বাবা হয়ে নিজের মেয়ের মাংস খেয়েছে জুনায়েদ, কিন্তু তা বুঝতেও পারেনি। কাশফিয়াটা কি করলো, কিভাবে পারলো সে এটা করতে? যে মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সেই মেয়েকে মেরে ফেলতে পারলো, তাও আবার এত নির্মম ভাবে। কাশফিয়া তখনও এক মনে হেসেই চলেছে, যেন মনে হচ্ছে কাশফিয়া তার ভেতরেই নেই, কাশফিয়ার ভেতরে অন্য কেউ রাজ করছে। জুনায়েদ বলে, তুমি এমনটা কিভাবে করতে পারলে কাশফিয়া? তুমি কি আমার সেই কাশফিয়া যাকে আমি ভালোবেসেছিলাম, আর সেই কিনা আমাকে পুরো দুনিয়া দিয়ে ভালোবাসতো? আজ তুমি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারলে? কিভাবে পারলে এটা করতে? তোমার কি হাত কাঁপলো না? তুমি হচ্ছ মা নামের কলঙ্ক, তোর মতো মা বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে রান্নাঘর থেকে জুনায়েদ ছুরি নিয়ে আসে, যে ছুরি দিয়ে কাশফিয়া সবজি কাটতো। কোনো কথা নেই, জুনায়েদ এক এক করে ছুরি ঢুকিয়ে দিল কাশফিয়ার পেটে। তখনও কাশফিয়ার ঠোঁটে এক শয়তানি হাসি, যেটা দেখে জুনায়েদের মাথা আরো বেশি গরম হয়ে গেল। সে ছুরি চালাতেই লাগলো। ছুরির আঘাতে খচখচ আওয়াজ বের হচ্ছে। দেখে মনে হচ্ছে কাশফিয়ার পেটের নাড়ি ভুঁড়িগুলো একদম কেটে কুচি কুচি হয়ে যাচ্ছে। মুহূর্তের মাঝে কাশফিয়া নিস্তেজ হয়ে পড়ে। ঘরে বয়ে গেছে রক্তের ঢল। কাশফিয়া আস্তে আস্তে করে বলছে, তুমি না আমাকে অনেক ভালোবাসো, তাহলে আমাকে মেরে ফেললে? আমি তোমাকে অনেক ভালোবাসি জুনায়েদ। এই বলতে বলতে কাশফিয়ার চোখ দিয়ে পানি পড়তে থাকে। মুহূর্তের মাঝে কাশফিয়া
এই দুনিয়া ছেড়ে চলে যায়। জুনায়েদ কাশফিয়ার পাশে শুয়ে পড়ে। জুনায়েদের চোখ দিয়েও পানি পড়ছে। একই দিনে সে তার ভালোবাসার দুইটা মানুষকেই হারিয়ে ফেলেছে। জুনায়েদের পেটে তার মেয়ের মাংস, আর তার সাথেই পড়ে আছে কাশফিয়ার লাশ, যে কিনা জুনায়েদের একমাত্র ভালোবাসা ছিল। আস্তে আস্তে উঠে জুনায়েদ বাইরে বের হয় এবং পাগলের মতো ডলতে ডলতে একটা থানার সামনে আসে। আর এর পরের কাহিনী তো তোমরা সবাই জানো, যারা না জানো অবশ্যই প্রথম পর্বটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। জুনায়েদের মুখ থেকে এসব কথা শুনে ইন্সপেক্টর জায়রাফের চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে গেছে। ইন্সপেক্টর জায়রাফ স্যারকে বলে, স্যার এখন আমরা কি করব? স্যার বলে, মেয়ের বডিটাকে ময়নাতদন্তে পাঠাও। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যারা কালো জাদু করে তারাই হয়তো জিতে যায়। না, জুনায়েদের মা অন্যের মেয়ের ক্ষতি করতে যেয়ে তার ছেলেকে হারিয়েছে, এবং যে কবিরাজের দ্বারা সে কালো জাদু করেছিল সেই কবিরাজ একটি ফাঁদ পেতেছিল। তার কবিরাজ এক শয়তান জিনের দ্বারা এই কাজগুলো করিয়েছিল এবং তাকে বলেছিল কাজ শেষ করতে পারলে তাকে 6টি বলি দেওয়া হবে। 1 মাসের ভেতরে সেই জিন জুনায়েদের মা এবং 3 বোনকেও মেরে ফেলে। কালো জাদু কখনোই কারো ভালো কিছু বয়ে আনে না। সে যেই হোক না কেন তাকে তার কর্মের ফল পেতেই হবে। এই কালো জাদুর জন্য সুন্দর একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। তারা যদি শুরু থেকেই কাশফিয়াকে মেনে নিত তাহলে হয়তো আজকের এই দিনটা তাদের দেখতে হতো না। যাই হোক, কাশফিয়া গল্পটি এখানেই শেষ। জানি এই গল্পটা খুবই কষ্টের, তবুও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও।